আজকের এই চ্যাপ্টারটা কস্ট ভলিউম এন্ড প্রফিট রিলেশনশিপস every company, especially every manufacturing company follow this one. It's a very important relationship. যে আপনি যে একটা প্রোডাক্ট বানাবেন, বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আপনি যে কতটুকু প্রোডাক্ট বানাবেন, এখন 500 প্রোডাক্ট বানাবেন নাকি 540 প্রোডাক্ট বানাবেন? 540 প্রোডাক্ট, আমি যে এক্সট্রা 40 প্রোডাক্টটা বানাবো, হ্যাঁ, এটা থেকে আমার লাভ আছে নাকি লস আছে? কোন ভলিউম ইজ মাই অপটিমাম লেভেল? অপটিমাম লেভেল যেটা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম লেভেল, এটার উপর আমার যাওয়ার দরকার নেই। মাঝে মাঝে সবসময় হাইয়েস্ট সেল ইজ নট অলওয়েজ গুড, কারণ মাঝে মাঝে আপনি ওই 10টা ইউনিট এক্সট্রা প্রডিউস করতে গিয়ে আপনার ফিক্সড কস্ট বাড়াতে দিতে পারেন, আপনার ভ্যারিয়েবল কস্ট বেড়ে যেতে পারে। মনে করেন যে আপনার টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি হলো 500 ইউনিটে, রাইট? এখন আপনি বললেন আপনার কাছে 540 ইউনিটের অর্ডার আসছে, আপনি কি বানাবেন? আপনার ভলিউম 500, আপনি বলতে পারেন যে না, আমি 540 ইউনিট স্ট্রেচ করতে পারবো, হ্যাঁ, আপনি কি বানাবেন? কিভাবে ডিসাইড করবেন? এখন সেটা সেভাবেই আমরা দেখাবো যে কিভাবে আপনি ওই ডিসিশনটা নেবেন যে আমার 500 ভলিউম আমি বানাই, আমি প্রফিটে আছি, আমি কি 540-এ যাবো নাকি 510-এ যাবো, হ্যাঁ, সেটার জন্য কি আমার যাওয়ার লাভ হবে নাকি? এখন 540-এ যাওয়ার জন্য আপনার নতুন ম্যানেজার হায়ার করতে হতে পারে, আপনার নতুন লোকজন হায়ার করতে পারে, আপনি দেখবেন ওই 40টা প্রোডাক্ট বানাতে গিয়ে উল্টে আপনি লসে খেয়ে গেলেন। সো আমরা এসবই ডিসাইড করবো যে কোন ভলিউমে আসলে আপনার ম্যাক্সিমাম বানানো বেস্ট হবে, বা কিভাবে আপনি এই জিনিসটা ক্যালকুলেট করবেন। শুনতে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে না, বাট ইটস আ ম্যাটার অফ 10 মিনিটস যে কোন ভলিউমে আমি যাবো, মানে ডিসিশন নেওয়ার জন্য। কারণ এখন আর ওরকম বড় বড় ডিফিকাল্ট গ্রাফ আঁকতে হয় না। আমরা যারা অ্যাকাউন্টেন্ট ওইসব গ্রাফ আঁকি বসে কাজ দেখানোর জন্য, হ্যাঁ, আর কিছুই না। ইট টেকস আস 5 to 10 minutes to actually decide যে should we go for it or should we go for it, ঠিক আছে? আমি কিভাবে দেখাবো, আমি এই জায়গাটা একটু কুইক যাচ্ছি সো দ্যাট আপনারা ইজিলি বুঝতে পারবেন। নাও লাস্ট ক্লাসে আমি একটা টার্ম বলেছি আপনাকে, কন্ট্রিবিউশন মার্জিন। ডু ইউ রিমেম্বার কন্ট্রিবিউশন মার্জিনটা কি? কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউটিং টু হোয়াট? কিছু একটা জিনিসে কন্ট্রিবিউট করছে আমার ফিক্সড কস্টটা, রাইট? এই টাকাটা আমার ফিক্সড কস্টে কতটুকু কন্ট্রিবিউট করবে সেটার উপর ডিপেন্ড করে। আমরা মার্জিন বলি না, মার্জিন বলতে কি বোঝাই আমরা? যে আমি যে একটা প্রোডাক্ট বানাবো, যে আমি যে একটা ম্যানুফ্যাকচার করবো একটা প্রোডাক্ট, এটা কিন্তু জাস্ট ম্যানুফ্যাকচারিং জন্য, ওকে? দিস হোল কোর্স ইজ ডিজাইন বেসড অন ম্যানুফ্যাকচারিং ফার্মস। সার্ভিস ফার্মস ইজ ডিফারেন্ট, সার্ভিস ফার্মস এর ডিফারেন্ট ভাবে এটা ক্যালকুলেট করা। এটা ম্যানুফ্যাকচারিং ফার্মের জন্য আমরা ডিসাইড করি। যে আমি যদি বলি কন্ট্রিবিউশন মার্জিন, আপনি একটা প্রোডাক্ট বানালেন 500 সাইকেল, হ্যাঁ, 500 সাইকেল একটা প্রোডাক্ট বানালেন, আপনার টোটাল কস্ট আসলো 2.5 লাখ টাকা, সরি সেলস আসলো 2.5 লাখ, নট কস্ট। 2.5 লাখ টাকা আপনি একটা সেল করলেন 500 সাইকেল, রাইট? এখন সেই সাইকেলটা বানাতে আপনার যে র ম্যাটেরিয়ালস, যে খরচগুলো আছে, সেখানে ভ্যারিয়েবল কস্ট, মাথায় রাখবেন ভ্যারিয়েবল কস্ট, নট দ্য ফ্যাক্টরি এক্সপেন্সেস, ওকে? এখন আপনার প্রোডাকশন ম্যানেজার যে, ওনার কি ভ্যারিয়েবল কস্ট না ফিক্সড কস্ট? ওনার ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, রাইট? ওনারটা কিন্তু এখানে আসছে ভ্যারিয়েবল কস্টে নিলাম 1.5 লাখ টাকা, রাইট? এখন কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আমার $1,00,000, রাইট? আমার কন্ট্রিবিউশন মার্জিন। নাও আমার যে 80,000 টাকা, আমি 500টা ইউনিট বানাই বা 10টা ইউনিট বানাই, আমার এই 80,000 টাকা তো সেম থাকবে না? আমার 80,000 টাকায় কোনো ডিফারেন্স আসবে না, কোনো ডিফারেন্স নেই। তার মানে আমি যদি আমার সেলসের সাথে আমার ভ্যারিয়েবল কস্ট বাদ দেওয়ার পর যেই টাকাটা থাকে সেটা দিয়ে তো আমি আমার ফিক্সড কস্ট খরচ করব, তাই না? সেই টাকাটা দিয়েই তো আমি আমার ফিক্সড কস্ট টাকা দিব, রাইট? এটাই হলো কন্ট্রিবিউশন মার্জিন, যে আমার ভ্যারিয়েবল কস্ট বাদ যাওয়ার পর আমি আমার ফিক্সড কস্টের মধ্যে কতটুকু কন্ট্রিবিউট করছি ওই টাকাটা। বুঝে গেছে? এটাই কন্ট্রিবিউশন মার্জিন। সিম্পল, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইজ ইওর কন্ট্রিবিউশন মার্জিন। আমি এই পার্টগুলো একটু তাড়াতাড়ি যাচ্ছি সো দ্যাট আমরা এই ফার্স্ট দিকে ইজ ভেরি ইজি, এগুলো আপনি নিজেরাও পড়েও বুঝে যেতে পারবেন, হ্যাঁ? লাস্টের পার্টগুলো যেখানে আসে ক্যালকুলেশন আছে, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি কি করলাম, এটা সিম্পল পার ইউনিট বের করে ফেললাম, হ্যাঁ? ফিক্সড কস্টটা পার ইউনিট আমি বের করা যায়, কারণ ফিক্সড কস্ট ইজ ফিক্সড কস্ট, ইট ডাজন্ট ডিপেন্ড অন এ ইউনিট, রাইট? কিন্তু ভ্যারিয়েবল কস্টের পার ইউনিট এখানে জাস্ট ডিভিশন করে বের করে ফেললাম, দ্যাটস ইট, নাথিং এলস। না, আমি যদি এখন বলি আপনার ব্রেক ইভেন পয়েন্ট, হোয়াটস দ্য ব্রেক ইভেন পয়েন্ট? লাস্ট ক্লাসে একবার বলছেন, আমি ছোট করে, হোয়াটস দ্য ব্রেক ইভেন পয়েন্ট? দেয়ার মানে নো প্রফিট, no profit, no loss. Your profit, basically your profit or your total income is equal to your total cost. হ্যাঁ?
ডিভাইস কানেক্ট ওপো ওপো কার রাইট জানি না সাধারণ বাংলায় বলে স্যার খরচ উঠলে এগুলো ওটাই হলো কোনো প্রফিট হয় না। রাইট না এখানে দেখেন এখানে আমি যেটা বললাম যে আপনার 400 ইউনিটে আপনার ব্রেক ইভেনে রিচ করে কিভাবে রিচ করলো আমার 500 টাকা ছিল পার ইউনিট 400 দিয়ে মাল্টিপ্লাই করেন ভ্যারিয়েবল কস্ট 400 দিয়ে মাল্টিপ্লাই করেন হ্যাঁ আপনার কন্ট্রিবিউশন মার্জিনটা এসে পড়বে রাইট কন্ট্রিবিউশনটা এসে পড়বে এবং আপনার ফিক্সড কস্ট যেটা আছে সেটা মাইনাস করে দেন আপনার নেট এসে পড়লো না আপনার ব্রেক পয়েন্ট এখন এই 400 ইউনিট আপনি কিভাবে বের করবেন এত সময় নাই ডিরেক্টর আপনাকে ডাকবে অ্যাকাউন্টেন্টদের যে আমাকে জাস্ট বলবে যে আপনার 500 ইউনিট লাগে বানাতে 500 ইউনিট আপনি সেল করবেন 300 টাকা লাগে বানাতে এখন বলবে আমার কত টাকা ব্রেক ইভেন আসে বের করো তাহলে স্যার কন্ট্রিবিউশন মার্জিন আর ভেরিয়েবল কস্ট যোগ করলে না আপনার ভ্যারিয়েবল আপনার ভেরিয়েবল সেলস আছে ফিক্সড এক্সপেন্স এগুলো যোগ করে হ্যাঁ আপনি অন দ্য স্পট 2 মিনিটের মধ্যে বের করতে পারবেন সেটা আমার টোটাল খরচটাকে আমি যদি এই যে ভেরিয়েবল এখন বলতে পারতেছেন এখন তখন আরো সিম্পল ফর্মুলা আছে আচ্ছা তখন কিভাবে সিম্পল ফর্মুলা এখন তো আমি এখানে সব বলেই দিলাম জি এর জন্য বের করা আছে সিম্পল ফর্মুলাগুলো আমরা দেখব কিভাবে বের করা যায় আচ্ছা এখানে আমরা আসি ঠিক আছে এই গ্রাফটা আমরা যখন কোনো বড় প্রেজেন্টেশন দিই কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করার আগে কিছু প্রেজেন্টেশন দিতে হয় বোর্ড অফ ডিরেক্টরদের সামনে কিছু প্রেজেন্টেশন দিতে হয় যে কেন আমরা এই প্রোডাক্টটা যাব কেন আমরা এই লেভেলের প্রোডাকশনে যাব আমরা যদি জিজ্ঞেস করে এখন মনে করেন মেঘনা গ্রুপে কেউ আছেন মেঘনা গ্রুপ আচ্ছা মেঘনা গ্রুপ আমাদের বাংলাদেশে এখন একটা সাইকেল বড় একটা অর্ডার আসছে সাইকেল ম্যানুফ্যাকচারিং এর জন্য মেঘনা গ্রুপ সবচেয়ে বড় প্রোডাকশনে ছিল তারপর প্রাণ ছিল কিন্তু এখন $140 মিলিয়ন একটা বড় অর্ডার আসছে আমাদের বাংলাদেশে যে সাইকেল বানাবো আর মেঘনা গ্রুপ কি বানাতে পারবে মেঘনা গ্রুপ ডিসাইড করবে কি হবে আমি $140 মিলিয়ন পুরোটা অর্ডার বানাবো আমি ওদের এত ক্যাপাসিটি নেই প্রাণ এখন দুরন্ত যেটা আছে প্রাণে কি আছে থাকার তো কথা প্রাণ আসতে আসে যাই হোক প্রাণে ওরা এখন প্রোডাকশন লাইন সেট আপ করছে উইদিন 2 মান্থস টু মিট আপ দ্য অর্ডার যে আমরা এই অর্ডারটা ফিল আপ করা যাবে এখন মনে করেন মেঘনা গ্রুপ 10টা সাইকেল বানাক বা 20টা সাইকেল বানাক এই গ্রাফটা দেখুন ঠিক আছে এটা হলো ইউনিট অফ সেলস রাইট এটা হচ্ছে একটা ডলার অ্যামাউন্ট আপনি 10টা ইউনিট বানান 800 ইউনিট বানান আপনার ফিক্সড কস্ট সেম থাকবে রাইট জি এখানে আমি আমার টোটাল এক্সপেন্সটা দিয়ে দিই এটা মানে এখানে কি অ্যাড হচ্ছে বলতে পারবেন যত ইউনিট বাড়বে তত ইয়েটা বাড়বে। হ্যাঁ ইউনিটে কি হিসাবে পাচ্ছে ভ্যারিয়েবল কস্টে পাচ্ছে আপনার ইউনিট পার খরচ যেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট আপনার ফিক্সড কস্ট এখানেই থাকবে তার মানে যে আমি ধরে নিই এটা 70,000 এটা 80,000 টাকা হ্যাঁ 80,000 টাকা থেকে আপনার খরচ শুরু হবে আপনি 100 ইউনিট বাড়ান বা 200 ইউনিট বাড়ান আপনার খরচটা বেড়ে 80,000 টাকা থাকবে কিন্তু যত ইউনিট বাড়াবেন তত খরচটা বাড়বে আস্তে আস্তে এখন কোন পয়েন্টে গিয়ে আপনি হিট করবেন এখন আমি নতুন একটা লাইন দিলাম যেটা হচ্ছে আমার সেলসের লাইন রাইট এই যে মিটিং পয়েন্ট আপনাদের পয়েন্টটাতে চাই আমি এই যে মিটিং পয়েন্ট ব্রেক ইভেন ভ্যারিয়েবল কস্ট এই টোটাল কস্ট টোটাল এক্সপেন্স যেটা হ্যাঁ টোটাল এক্সপেন্স যেটা প্লিজ কালো যেটা টোটাল এক্সপেন্স যাচ্ছে আপনার এবং যে সেলসটা যেখানে মিট করবে যে ইউনিটে দ্যাটস ইওর ব্রেক ইভেন পয়েন্ট আপনি বলতে পারেন যে এই 400 ইউনিটে গিয়ে আমার ব্রেক ইভেন পয়েন্ট আছে যেখানে আমার একসাথে হবে দ্যাট ইজ আমি বলতে পারি আমার যখন $2 লাখ হিট করবে $2 লাখ সেলস যখন আমি করব সেই টাইমে আমি আমার ব্রেক ইভেনে রিচ করব ওকে এবং এটার উপরে যে যতটুকু যেতে থাকবে Profit সেটা আমার প্রফিট এরিয়াটা আসবে আর যেটা নিচে থাকবে সেটা লস এরিয়া এতটুকু বোঝা গেছে জি স্যার ওকে এটা হলো কি ইজি পার্ট এখন একটু সিম্পল আরো পার্ট রাইট নাও আমি যদি বলি আমার মার্জিন কত কিভাবে বের করব আমার যে প্রোডাক্ট আমি বানাবো আমার মার্জিনটা কত ভেরি ইজি কন্ট্রিবিউশন যে সাইকেল রেশিওটা যেটা বার করবে আপনি
আপনার যে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই আপনার টোটাল সেলস যেটা বার করবেন। ঠিক আছে, এখন আমি বলতে পারি 40%। ভেরি ইজি, এটা আপনাদের ক্লাস মানে আপনারা যখন এইচএসসি করবে এটা ওই ম্যাথ যে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি আমার মার্জিন কত প্রোডাক্টে 40%। তার মানে কি আমার যদি 1 টাকা সেলস হয় আমার 40 সেন্টের মার্জিন বাড়বে। এতটুকু বুঝছেন? আমরা 40 সেন্টের মার্জিন বাড়বে যদি আমি 1 টাকা সেল করি। প্রতি 1 টাকায় আমার 40% মার্জিন থাকবে, যেটা মিন্স আমার যে ফিক্সড কস্টটা আছে সেখান থেকে 40% আমি আস্তে আস্তে 40 সেন্ট আমি কমতে থাকবো আমার এভরি ডলার সেলস। এতটুকু বুঝছেন? এটা কিভাবে বের করলাম? সিম্পলি কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই ইওর টোটাল নাম্বার অফ সেলস। এটা বার করলে এই পার্সেন্টেজটা আসে। আর পরীক্ষায় কিন্তু এভাবে জিজ্ঞাসা করবো যে ফাইন্ড দ্য কন্ট্রিবিউশন মার্জিন এন্ড ইন্টারপ্রিট ইট। ইন্টারপ্রিটেশনটা কি? সবাই 40% বার করতে পারে, 40% বার করা কোনো ডিফিকাল্ট কিছু না, বাট এই 40% আপনাদের বুঝাই কি সেটা বুঝাই যাবে তুমি যে প্রতি $1 সেলসে আমার 40% মার্জিন থাকে, 40 সেন্ট মার্জিন থাকে। তাহলে বুঝছেন? সেম অ্যাজ আমি যদি পার ইউনিটে নিয়ে যাই, পার ইউনিটে আমার কত ছিল কন্ট্রিবিউশন মার্জিন? প্লিজ, পার ইউনিটে কন্ট্রিবিউশন মার্জিন ছিল আমার 200 টাকা আর আমার সেলিং প্রাইস ছিল 500 টাকা, রাইট? আমার 40% মার্জিন থাকবে। ওকে, এখন দেখেন, এখন আমি যদি বলি যে আমার 400টা বাইক ছিল, 400 বাইক সেল করলে আমার কি আসবে? 500 বাইক সেল করলে আমার কি আসবে? আপনি যারা আপনার কন্ট্রিবিউশন মার্জিন 40%, রাইট? আপনি তো আগে বের করে ফেলছেন। সবসময় যারা অ্যাকাউন্টেন্ট থাকে, ম্যানেজার অ্যাকাউন্টেন্ট বা সিএফও যারা থাকে, তারা এই 40%টা মাথায় ঢুকায় ফেলে। মাথায় কারণ প্রত্যেক বছর তারা ক্যালকুলেট করতে থাকবে না, তারা মনে মনে তারা চিন্তা করে রাখে 40% আমার কন্ট্রিবিউশন মার্জিন অলওয়েজ থাকবে। এখন আপনি বলেন আপনি কতটুকু বাইক যেতে পারবেন, আপনার কন্ট্রিবিউশন মার্জিন কত, সরি আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কত। এখন সে যদি বলে আমার 500 বাইক আমি সেল করতে পারবো, কিভাবে এটা করলো সে? 50,000 মানে আমার কন্ট্রিবিউশন যেটা আছে 50,000 ইনটু 40%, যে আমার আপনার 50% ইনক্রিজ ইন সেলস রেভিনিউ রেজাল্টেড আর 20%। আমার যে 100টা বাইক বিক্রি করলাম এক্সট্রা, 100টা বাইক, পার বাইক কত ছিল? 500 টাকা করে ছিল না? জি স্যার। পার বাইক ছিল 500 টাকা। আমি বললাম আমি যদি আরো 100টা বাইক বিক্রি করি তাহলে আমার নেট প্রফিটে কি হিট করে, আমার কন্ট্রিবিউশন মার্জিন কি? আমি তো জানি আমার 80,000 টাকা আমার ফিক্সড কস্ট থাকবে, রাইট? আমি তো জানি আমার 80,000 টাকা ফিক্সড কস্ট আছে, এটা তো আমার চেঞ্জ হচ্ছে না। এখন আমাকে বললো যে আমি যদি 500টা বাইক বিক্রি করি আমার প্রফিটের উপর কি রকম ইমপ্যাক্ট করে। আমি জানি যে আরো 500 আমাকে আরো 100টা বাইক এক্সট্রা তারা সেল করছে, রাইট? জি, 50,000 আমার 100টা বাইক, রাইট, এক্সট্রা সেল করছি। তাহলে আমি এই যদি মাল্টিপ্লাই করে দিই, আমি যারা দেখবো যে আমার 50,000 সেলস ইনক্রিজ করলো, রাইট? 50,000 সেলস ইনক্রিজ করলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? আমি কি করব? 40%। ওই 40% যদি আমি করে ফেলি তাহলে আমি দেখি আমার বলবো যে আমার $20,000 বেশি সেল হচ্ছে, বেশি প্রফিটে এসে পড়বে। এটুকু বুঝছেন? এই ম্যাথসটা একটু সলভ করার চেষ্টা করতে কেউ? এই ম্যাথসটা এটা পার ইউনিটে আমি দেওয়া আছে, একটু ট্রাই করুন সলভ করার। কি কফি লাঞ্চ অনেক কথা লেখা আছে, জাস্ট আমি বলি অ্যাকাউন্টিং অঙ্ক সলভ করার একটা সিম্পল ওয়ে বলি। এই নাম্বারগুলোর উপর ফোকাস করবে। এই নাম্বারগুলো কি বলছে? প্রথমে কি বললো? সেলিং প্রাইস। হ্যাঁ, আমার সেলিং প্রাইস বলে দিল $1.49, রাইট? $1.49। তারপর আমার ভ্যারিয়েবল কস্ট বললো তারা 0.036, রাইট? তারপর কি বলবো? অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে আমার 1300, রাইট? বের করে ফেললাম। এখন বললাম আমার কন্ট্রিবিউশন রেশিও কি? হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন রেশিও? কিভাবে বের করবেন? এখানে কি আমার ফিক্সড কস্ট দরকার আছে কন্ট্রিবিউশন রেশিও বের করার জন্য? কিভাবে বের করবেন? ইজি, আমি এখানে সব নাম্বার দিয়ে দেব, অনেক দুনিয়ার কথা লেখা রাখছে। হ্যাঁ,
বললো যে আমার অ্যাভারেজে 2100 কাপ বিক্রি হয়, রাইট? এখানে টু বি অনেস্ট এই দুটো ইনফরমেশন কোনো কাজ নেই, অনেস্টলি স্পিকিং, জাস্ট কনফিউজ করার জন্য, আর কিছুই না। আমার সিএম রেশিও বার করতে বলছে, রাইট? সিএম রেশিও কিভাবে বের করবেন আপনারা? total CM আর total sales সিএম ডিভাইড বাই সেলস, রাইট? এখানে আমি পার ইউনিট আমার বলে আছে, তাই না? এখন আমি বলছি যে সিএম রেশিও ফর প্রফিট আছে। এখন আপনি টোটালটা বের করতে বলিনি, আপনি এখানে কিভাবে বের করবেন এটা? আমার সিএমটা, আমার সিএম কিভাবে বের করব? সিএম এর ফর্মুলা কি? কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, রাইট? আর আমার কন্ট্রিবিউশন মার্জিন সেলস ছিল, সেলিং প্রাইস ছিল 1.49, এটা দেখা যাচ্ছে এখানে আর ভেরিয়েবল হলো পয়েন্ট 149, আর আমার ভ্যারিয়েবল কস্ট ছিল 0.0636, রাইট? আর আমার সেলস ছিল 1.49, রাইট? জাস্ট ডিভিশন করে দিন। কত আসবে? চার ক্যালকুলেটর আছে, এটা দেখা যাচ্ছে এই বোর্ডটা? না ক্যালকুলেটর না দেখা এখন দেখা যাচ্ছে 0.49 মাস 1.13 আচ্ছা পরের স্যার এই আছে না 1.13। আমার কন্ট্রিবিউশন মার্জিন হলো 758 0.78। একটু স্যার দিয়ে দিছি স্যার, স্যার ভিডিও করতে হবে কষ্ট করে স্যার, দেওয়া আছে স্যার 0.78, রাইট? এই 0.78 এর মানেটা কি? 0.758 0.758 এর মানে সব এতটুকু সবাই ক্যালকুলেট করতে পারবে। হ্যাঁ, এটা ক্যালকুলেট করা আমার রকেট সায়েন্স না, কিন্তু এর মানেটা কি আমরা বলবো? 0.758 মানে হচ্ছে প্রতি $1 সেলসে হচ্ছে ওনার আচ্ছা, 0.75 কন্ট্রিবিউশন 0.75 কন্ট্রিবিউশন মার্জিন থাকবে, রাইট? ভালোই তো, প্রতি পিসে প্রতি $1 পিসে না, $1, ভালোই লাগে, ভালোই লুক করছে। $1 ভেরিয়েবল আচ্ছা নাও এখন দেখেন এটা কি আমার জন্য ভালো ডিল? দেখেন তো আপনারা কি বলবেন? আমি এটা মুছে ফেললাম, হ্যাঁ? হ্যাঁ স্যার What is the profit impact if pricing or increases per unit sales from 500 to 540? আচ্ছা এখন আমার সেলস এর ইউনিট, ঠিক আছে, এটা কিন্তু ডলার না, 500 ইউনিট ছিল, এখন বললো আমাকে 540 তে করতে। আমি প্রতি ইউনিট $500 করে সেল করতাম, $500 করতাম, হ্যাঁ $500 করে সেল করতাম, ওকে? এবং আমার অ্যাডভার্টাইজিং বাজেট যে আমি যে 40 ইউনিট বাই ইনক্রিজ করার জন্য আমি 10,000 টাকা অ্যাডভার্টাইজ করতে হবে আমার মান্থলি, যেটাই হোক মান্থলি, যেটাই হোক এরকম পড়ে নাই, 10,000 ইউনিট, সরি $10,000 আমার ইনক্রিজ করতে হবে। হ্যাঁ, এখন 10,000 ইউনিট কি আমার $10,000 কি আমার ফিক্সড কস্ট না ভ্যারিয়েবল কস্ট? ভেরিয়েবল ভ্যারিয়েবল কস্ট, Are you sure? ঠিক আছে, সবকিছু একসাথে। ফিক্সড কস্ট একবারে একবারে করতেই হবে। আমি করছি, আমি তো বলি নাই Sales যে হোক আর না হোক। $40 এর জন্য আমার 10,000 টাকা যাচ্ছে, আমি তো এটা বলি। 540 আমি বলছি আমি যদি 520 টাকা মানে আমার $10,000 দিতে হবে, 530 মানে আমার $10,000 দিতে হবে। হ্যাঁ, আমি বলছি 540 ইনক্লুড করে আমার $10,000 এক্সট্রা করতে হবে, এটা আমার ফিক্সড কস্ট, রাইট? জি 500 টাকা করে আমার ভ্যারিয়েবল, আচ্ছা আমার ভ্যারিয়েবল কস্ট ছিল, আমার সেলিং প্রাইস ছিল এটা, ঠিক আছে? আমার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ছিল 200 টাকা ভ্যারিয়েবল কস্ট। বলেন তো আমি কি এই ডিলটা নিব নাকি নিব না? অন নেকেড আইজ উইদাউট ক্যালকুলেট এনিথিং, আপনাদের কি মনে হয় এটা কি নেওয়া উচিত? 200 টাকা 500 ওই ডিলটা হ্যাঁ, অন নেকেড আইজ আপনার কি মনে হয় এটা কি ডিলটা নেওয়া উচিত আমার? না উচিত তো, কারণ লাভ না উচিত না? হ্যাঁ। হ্যাঁ, আমি ক্যালকুলেট করে দেখেন নেওয়া উচিত নাকি? না আমার হচ্ছে আমি এত ইজি যদি হয়ে যেত আমাদের কি বেতন দিত? স্যার এখানে আমি একটু বুঝতে দিতে পারছি না জি, please. ওখানে বলছে যে ইন ইনক্রিজিং দ্য মান্থলি অ্যাডভার্টাইজিং বাজেট 10,000 হ্যাঁ। মানে এটা কি তারা কি এরকম আমার বাজেট মনে করেন 800 থেকে 540 পিস প্রোডাকশন হওয়ার জন্য 40 পিস সেল বাড়ানোর জন্য 10,000 টাকা কি বাড়তি অ্যাডভার্টাইজিং লাগবে এটা বোঝাচ্ছে নাকি এটা ফিক্সড? এটা ফিক্স। 500 পিস সেল আমার আগে দরকার 80,000 টাকা advertising cost 40 দিনের জন্য 10,000 এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, আপনার যে অ্যাডভার্টাইজিং বাড়াবো আমি এখন, হ্যাঁ এখন অ্যাডভার্টাইজ এজেন্সি তো আমাকে জিজ্ঞেস করবে না ভাই আপনার
কয়টা 520 দিলে এখন আমি যদি বলতাম যে পার ইউনিট আমার $20 করে দিতে হবে, হ্যাঁ, তখন আমি আপনাকে ভ্যারিয়েবল কস্ট বলতে পারতাম, রাইট? এখন অ্যাডভার্টাইজিং এজেন্সি তো আমাকে জিজ্ঞেস করবে না যে ভাই আপনি কি 520 করবেন না 530 করবেন, রাইট, আচ্ছা ঠিক আছে। আমি তো আমাকে 10,000 টাকা অ্যাডভার্টাইজিং এজেন্সিকে দিয়ে দিতে হবে, রাইট? এখন বলেন অনেকে বলতে পারে যে স্যার 40 ইউনিট বাড়বে 10,000 টাকা, হু কেয়ারস, মানে দিয়ে দেন টাকা, হ্যাঁ। এখন আপনি ক্যালকুলেট করে দেখান তো এটা কি করা উচিত নাকি আমার? কিভাবে ক্যালকুলেট করবেন? এভাবে ক্যালকুলেট করবেন। সেলস ছিল আমার 540 আচ্ছা ফার্স্ট এইভাবে যায়, মানে পরের স্লাইডই তো কষ্ট করে দেখাবো। আচ্ছা এখন দেখেন স্লাইডটা দেখেন, এটা ভুলে যান, ঠিক আছে? এটা আমার অরিজিনাল ডেটা, হ্যাঁ। 500 ইউনিট সেল করে আমার 2.5 লাখ 1.5 লাখ 80,000 টাকা খরচ করব, রাইট? এখন 540 ইউনিটে যদি আমি যাই, হ্যাঁ, আমার 540 ইউনিটে যদি আমি যাই 540 ইনটু 500 কত আসে? 2,70,000। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ স্যার সেল বাড়ছে, মারি দেন স্যার। ফিক্সড ভ্যারিয়েবল কস্ট আমার 540 200 ইউনিট ছিল, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 162, মানে $200 পার ইউনিট আমার ভ্যারিয়েবল কস্ট যাচ্ছে, রাইট? আমার কত? 162, রাইট? 162 ভ্যারিয়েবল কস্ট কত আসলো আমার? 1,08,000 কন্ট্রিবিউশন মার্জিন। আগে ছিল 1 লাখ, রাইট? আগে ছিল 1 লাখ, 1,08,000 হয়ে গেল। এখন পর্যন্ত স্যার দিয়ে দেন 8,000 টাকা প্রফিট আছে, কিন্তু মনে 10,000 টাকা বেড়ে গেল, ফিক্সড ফিক্সড কস্ট আমার 10,000 টাকা বেড়ে গেল, রাইট? 2,000 টাকা লস। আমার 80,000 টাকা ছিল আগে ফিক্সড কস্ট, রাইট? আমার 80,000 টাকা ছিল ফিক্সড কস্ট, এখন বেড়ে গেল আমার কত? 90,000, রিডিউস টু 18,000। স্যার ফিক্সড কস্ট কেন বলো? ওই যে অ্যাডভার্টাইজিং ওই যে আপনারা বললেন যে 500 জন যা ইউনিট 540 না, আমার এই 500 পর্যন্ত আমার 80,000 ছিল। হ্যাঁ এখন আমি বললাম যে ভাই আমি আমার মনে করেন আমি ঢাকাতে পর্যন্ত ছিলাম, এখন বলছি আমি নারায়ণগঞ্জ যাবো, তো নারায়ণগঞ্জে আমার অ্যাডভার্টাইজ করতে হবে না? বিলবোর্ড দিতে হবে না? সেই দিয়ে কষ্ট করা হয়েছিল আর কি যে ওই 10 হ্যাঁ, ওই 10,000 আমি বললাম যে 500 পর্যন্ত আমার 80,000 ছিল, 540 আমি অ্যাডভার্টাইজিং বাড়াবো, অ্যাডভার্টাইজিং বাড়ানোর জন্য আমার আরো 10,000 এক্সট্রা খরচ করতে হবে। এইটা আপনার ডিসিশন থাকবে, আপনি 500 করতেছেন। এখন আপনাকে আপনার বড় ডেটা এসে বললো যে আমি তো নারায়ণগঞ্জে সেল করবো, নারায়ণগঞ্জে যদি আমি 540 ইউনিটে চলে যেতাম, 40 ইউনিট এক্সট্রা সেল করবো, কিন্তু আমার অ্যাডভার্টাইজিং করতে হবে, আমার সাকিব আল হাসানকে নিতে হবে বা শাকিব খানকে নিতে হবে বা আমার ওই বিলবোর্ড দিতে হবে, ওখানে আমার এক্সট্রা 10,000 টাকা খরচ হবে, হ্যাঁ। এখন কি বললাম, আমি কি যাবো না, আপনাকে এভাবে ছেড়ে দিই, মানে আপনার ক্যালকুলেট করতে হবে যে বলেন যে না স্যার যদি যা তাহলে 2,000 টাকা এক্সট্রা খরচ হয়, কিন্তু আপনি যদি আপনার অ্যাডভার্টাইজিং খরচ 5,000-এ নিয়ে আসেন তখন আপনার লাভ হবে, এটা বলতে পারি, তাই না? স্যার প্রোডাকশন যদি আমি 540 টাকা 60 করি, ওইটা আপনি বলবেন, তখন বলবেন যে 500 আপনাকে জিজ্ঞেস করুন, হ্যাঁ, যে আমি এখন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি নেই, সেল আচ্ছা মানে সিনারি অনেক কিছু হতে পারে, হ্যাঁ, যে ওনারা সিনারি দিলে আমি 540 পাবো, আমি 540-এর বেশি যাবো না, আচ্ছা আমার প্রেজেন্ট যে ক্যাপাসিটি 540-এর বেশি আমার যাওয়া পসিবল না। এখন কি আমি যাবো নাকি ফুল অপটিমাম লেভেলে যাবো নাকি 540-এ? 500 টাকা 540 টাকা যদি এখন আপনি আরো জিনিস দেখতে পারেন, হ্যাঁ। এখন আমি বলতে পারেন যে স্যার আপনি তাহলে এক কাজ করেন 10,000 টাকা দিয়েন না, হ্যাঁ, 10,000 টাকা দিন, আপনি 500 টাকা দেন, অ্যাডভার্টাইজিং 10,000 টাকা দিন না, ওই সাকিব আল হাসান না নিয়ে সাকিব খান নেন, হ্যাঁ, কমে যাবে আপনার 500 টাকা, তাই না? তো আপনি এটা করতে পারেন, মানে এইভাবেই তো আপনার, মানে না হলে তো আমাদের টাকা পয়সা দিত না, বেতন তো দিত না, এটা তো সবাই ক্যালকুলেট করতে পারবে, এভাবেই আর কি। আচ্ছা স্যার, এই যে 500 থেকে 540 এ 270 টাকা ক্যালকুলেশনটা কেমন করে আসছে স্যার? আপনার পার ডলার, আপনার প্রতি বাইক আপনি কয় টাকা বিক্রি করেন? $500, 540 ইনটু 500 টাকা, তাহলে আপনি 2,70,000 আসে। আপনার পার বাইক বানাতে আপনার লাগে $200, হ্যাঁ, 540 ইনটু 200 করেন, টোটালটা এসে যাবে, বুঝছেন? তো তখন আপনি চাইছেন যা যা 540 না আরো বেশি বানান, আর একটু প্রোডাকশনটা আর একটু জোর সোরে দিয়ে ডাবল শিফটে মারি, প্রোডাকশন ক্যাপাসিটি একটু বাড়াই, তখন আপনি রিকমেন্ডেশন দিতে পারেন যে প্রোডাকশন এটা কমাই বা ওইটা কমাই, এটা আপনি দিতে পারেন, বুঝছেন? এটা হলো কি লং পার্ট, ঠিক আছে? এটা লঙ্গার ওয়ে, সিম্পল ওয়ে। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য লং পার্টটা দেখালাম।
সিম্পল মেথড কিভাবে দিবেন? আপনারা সিম্পল মেথড এভাবে দেন। আমার ইউনিট কতটুকু পাবো? আমার ইউনিট কয়টা পার্সেন্ট? 40টা 40টা। আমার কন্ট্রিবিউশন মার্জিনে কত ইনক্রিজ হবে? কন্ট্রিবিউশন মার্জিন কত ইনক্রিজ হবে? আমার কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? 200 ছিল না? 8000, রাইট? আমার অ্যাডভার্টাইজিং খরচ কত? 10000। তার মানে হচ্ছে আলটিমেটলি 2000। জাস্ট এত হিসাব না করে জাস্ট যেটা বাড়ছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কারণ ফিক্সড কস্ট তো সেম থাকবে, রাইট? জি স্যার এই ক্যালকুলেশনের উপরে নির্ভর করে কি কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় কোয়ালিটি ওইটা বিভিন্ন স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারেন। এখন আপনি একটা কোয়ালিটি যদি কমাতে চান, যে ওরা বলতে পারে যে আমি কোয়ালিটি নিয়ে আমি কেন কোয়ালিটি নিয়ে কথা বলবো, হ্যাঁ আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি দিতে পারেন। ওই যে বললাম সাকিব আল হাসানকে বাদ দিয়ে শাকিব খান জানতে পারেন, আপনার সাপ্লাই চেইন হিট করতে পারেন, আপনি কোনো বড় অ্যাডভার্টাইজিং ফার্মের কাছে না গিয়ে ছোটখাটো অ্যাডভার্টাইজিং ফার্মে নিতে পারেন, বিভিন্ন স্ট্র্যাটেজি থাকতে পারে। তখন অথবা ওটা অর্ডারটাও ক্যান্সেল করা যাবে। বলা যায় বাড়াবোই না, এত কাহিনী করা দরকার আমি বাড়াবোই না, বানাও। কারণ আপনার যে 540 বিক্রি হবে সেটা আপনি এস্টিমেটেড করবেন, তাই না? 540 তো আপনার এস্টিমেটেড। এখন আমি এটা আমার এক্সপেরিয়েন্সের বেসিসে বললাম, বা ওইটা এক্সপেরিয়েন্স বললাম যে এত ঝামেলা করার ধরনের আমি বাড়াবোই না, যারা যা আছে তা দিয়েই খাও, তাই না? বেশি লোক করে তখন অনেক রকমের স্ট্র্যাটেজি আপনি নিতে পারেন। তখন মেইন জিনিস হচ্ছে যে এইসবের বেসিসে কোম্পানি তাদের স্ট্র্যাটেজি বানায়। এই যে মাশাআল্লাহ প্রাণ যে 2 দিন পর পর একটা প্রোডাক্ট বের করে, কিভাবে বের করে? সব তো বের, ওরা আল্লাহ দুনিয়া সব বানাতে পারে, তাই না? আমি মাঝে মাঝে প্রাণ কোম্পানিকে বলি দে আর দ্য চাইনিজ অফ বাংলাদেশ। চাইনিজে সব বানায়, সব বানায়, আমাদের প্রাণও বানায়, ফুলের টপ থেকে শুরু করে কদিন পর গাড়ি বানায় ফেলবে, বিশেষ নেই, তাই না? আমি দোকানে গেলে দিই সব প্রাণের, সব প্রাণ বানায়। তো ওইটাই তো, ওরা যখন এইসব বানায় ওরা তো ভাব করে বানায় ফেলে না। এই যে লিচি ড্রিঙ্কস বানালো কদিন আগে, হ্যাঁ ওরা এইসব ক্যালকুলেশন করে বানায় যে আমি কি যাবো নাকি, আমার প্রোডাকশন ক্যাপাসিটি আছে নাকি, আমার জায়গা আছে নাকি, সবকিছুতেই যায় সব কিছুতে যায়। ওরা বলে কেন যায় সেটা অন্য বিষয়, রেকর্ড বলা যাচ্ছে না। র ম্যাটেরিয়ালস তার কেমনে আনে? ওরা একটা সবার ওরা বানায় না, ওনাদের লোক ইউজ করা। বন্ডেড কি জানেন? বন্ডেড র ম্যাটেরিয়ালস কেউ জানেন? বন্ডেড র ম্যাটেরিয়ালস মানে কি? গার্মেন্টসে কি আছে বন্ডেড মাল আনেন না? হ্যাঁ। র ম্যাটেরিয়ালস বন্ডেড। যদিও এছাড়া প্রোডাকশন বন্ডেড মানে কি, যে আপনি র ম্যাটেরিয়ালস আনছেন, বলছেন যে এই র ম্যাটেরিয়ালসে যে প্রোডাক্ট আমি বানাবো সেটা এক্সপোর্ট করা হবে, গভর্নমেন্ট আপনাকে একটা সাবসিডি দেয়, রাইট? হ্যাঁ সাবসিডি। এই যে জিআরই সাথে স্টুডেন্ট দেখলেই বুঝে যায় যে সরি ডক্টর জিআরই স্যার আপনারাও স্টুডেন্ট। হ্যাঁ, but আপনি আমার স্টুডেন্টে আপনি সেলফি তুলবেন না, ক্লাসের মধ্যে বসে পড়ে। যাই হোক, তো বন্ডেড মানে কি? বন্ডেড মানে যে র ম্যাটেরিয়ালসটা আপনি এক্সপোর্ট করার মানে ফিনিশ গুডস এক্সপোর্ট করার ইন্টেনশনে আনছেন, সো আপনাকে গভর্নমেন্ট কিছু রিবেট দেয়, সাবসিডি দেয়, বা গভর্নমেন্ট বলে আমি এই ব্যাগটা নিব না। যেমন আমার প্যাকেজিং এর জন্য আমি যে পেপার আনি ওটার জন্য 1% শুধু কাস্টমস ডিউটি, এছাড়া কিছুই না। কারণ আমি বলি আমি পেপারটা দিয়ে কার্টন বানাবো, সেটা এক্সপোর্ট করে দিব, হ্যাঁ বন্ডে। এখন তারাও আনে, এই যে কোম্পানির কথা বলছিলাম তারাও আনে, কিন্তু তারা এখানে ছেড়ে দেয়। ওরা যে 20% রিবেট পায় সেটাই তো তার লাভ। 20% প্রফিট থাকে না আপনাদের, তো 20% রিবেটে তো আমার লাভ, আমি কস্ট পার্টি ছেড়ে দিব। স্যার এই যে প্লাস্টিক র ম্যাটেরিয়ালস যেগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম ওইভাবে নিয়ে আসে তারা ট্যাক্স মানে সরকারের রিবিট নেয়, কিন্তু তারা লোকাল মার্কেটে ওইটা ছেড়ে দেয়। ওইটাই লাভটা ওইটাই খেলা, এইটাই খেলা ওইটাই। অন রেকর্ড। তো আমি আমার কোম্পানির ব্যাপারে কিছু বলছি না। স্যার এক্সকিউজ মি স্যার এটা হ্যাঁ। কি স্যার দেশে স্যার দেশ কি অবন হচ্ছে স্যার না না শুনেন, লাভবান আপনি একটু ব্রড পার্সপেক্টিভে দেখেন, আপনার প্রাণের লোক কতজন, প্রাণের লোক কতজন, এই যে জিডিপিতে ওরা হিট করতেছে, এখন মনে করেন প্রাণ নাই বাংলাদেশে, এটাই বলতেছি হ্যাঁ কি হবে? এই যে মানুষগুলো খাচ্ছে, এই যে 1 লাখ এমপ্লয়, সাথে কত কিছু ইনভলভ, সাপ্লায়ার ইনভলভ, ট্রাক ইনভলভ, এই যে আপনার এই চা ওয়ালা টঙে এত বাইচা আছে প্রাণের অল টাইম, তাই না? আমি চা খাই সাথে একটা পান রুটি, রাইট? এখানে একটা হিউজ ইম্প্যাক্ট করে। তো ওর গভর্নমেন্ট জানে না, গভর্নমেন্ট বুঝে না, গভর্নমেন্টকে এত টমেটো ওরা বুঝে না এগুলো করতে পারবে। আমার ব্রডার পার্সপেক্টিভে দেখো, হ্যাঁ ব্রডার পার্সপেক্টিভে দেখো কি এফেক্টটা ওরা করছে। প্রাণ কোন কোম্পানি আনএথিক্যাল ফলো করে, শুধু বাংলাদেশে আমি বলবো না, হ্যাঁ ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানি, সব কোম্পানি আপনার আনএথিক্যাল একটা ফর্মুলা করতে হয়। আসলে এটা আনএথিক্যাল বলা যায়, ইটস নট ইলিগাল। একটু আনএথিক্যাল হতে হয় যে আপনি যদি আপনার 2 টাকা লস খেয়ে আপনি যদি ওখানে 10 টাকা বানাতে পারেন, সমস্যা কি? সমস্যা তো নাই। গভর্নমেন্ট বলতে ঠিক আছে আমি ওকে ওই রিবেটটা দিচ্ছি, কিন্তু এই যে
1 লাখ মানুষের চাকরি করতেছে, সেটা তো আমার ওদের একটা ইনকাম ট্যাক্স আমি পাচ্ছি না। হ্যাঁ, এই যে এই লোকটা যে টগের যে লোকটা সে এখন চা বিক্রি করে খাচ্ছে, এখন যদি আমি প্রাণটাকে বন্ধ করে দিই সে চিন্তাকারী হয়ে যাবে, তাই না? তো আমার ব্রডার পার্সপেক্টিভ, তখন গভর্নমেন্ট ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করে যে কি করা যায়। আচ্ছা, বলছিলাম প্রাণ চলে গেছে। আচ্ছা, এখন এই যে স্যার জনগণের লাভ। লাভ বেশি, লাভ আছে। গভর্নমেন্ট সবই জানে। হ্যাঁ, এই যে রেসিডেন্টাল এরিয়াগুলো যে হচ্ছে সব কি লিগ্যাল না, কিন্তু আপনার কিভাবে ইমপ্যাক্ট করতেছে আমাদের দেশে বা কিভাবে এটা ডাইভার্সিফাই করতেছে। এখন অনেকে তো আপনার ঢাকার বাইরে চলে গেছে, তাই না? অনেকে চলে গেছে। এই যে বসুন্ধরা, হ্যাঁ বসুন্ধরা যে নকশালের জমি, এটা কি মাগ্ন জমি জানেন? মাগ্ন জমি দিচ্ছে নকশাল, এত বড় জমি, ফির নিয়ে যাও, ওকে দিয়ে দিলাম যাও জমিটা। এই নকশাতে যে জমিটা আছে না, এটা তো মানে মোস্ট অফ দ্য ফ্রি। কেন দিচ্ছে? আগে কি ছিল না, আগে বসুন্ধরাতে আমরা শুধু বলে পরীক্ষা দিতে যেতাম, শুধু একটা সিএফসি ছিল ওইদিকে, অ্যাপোলো ছিল, আইএসডি ছিল, আর কিছু রিক্সা ছিল, আর এই কমিউনিটি সেন্টারগুলো ছিল, বিয়ে খেতে যেতাম, এটাই, আর কিছুই ছিল না। নকশা আনলো, তারপর কি করলো, পুরো বসুন্ধরা উঠে গেল। উনি কি করলো, উনি বললো আমার 100 কোটি টাকা লস চায়। 100 কোটি টাকা লস দিয়ে আমার যে জমির দামগুলো বেড়ে গেল, উনি ওই ব্রডার পার্সপেক্টিভ চিন্তা করলো। উনি চিন্তা করছেন যে এই আমি শুনছি গ্রামীণেরটাও ফ্রি, কিন্তু আমি জানি না গ্রামীণটা ফ্রি নেই, কিন্তু ওরা বসে দিয়ে দাও। বাংলাদেশের বিগেস্ট টেলিকম কোম্পানি, বিগেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো বসুন্ধরা ঢুকাই দিচ্ছে, এমনি ঢুকাই না, এভাবেই ঢুকেছে। ফি দাও কিন্তু আমার টাকার দাম তো বেড়ে। যাই হোক, আমরা ব্যাক টু আমার ছোটখাটো জায়গাটা। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রফিট? এখন দেখেন স্যার একটু আগে যে বললেন যে স্যার আরেকটা স্ট্র্যাটেজি নিতে পারে, তাই না? এই স্ট্র্যাটেজিটা দেখেন। What is the profit impact if the racing can use higher quality raw materials, thus increasing variable cost per unit by $10? এখন আমি ফিক্সড কস্ট বাড়ালাম না, ঠিক আছে? আমি বললাম যে মনে করেন যে হায়ার কোয়ালিটি, স্যার বললাম যে আমি হায়ার কোয়ালিটি বানাবো, মনে করেন এটা হায়ার কোয়ালিটি না, আমি বললাম যে আমার যে এক্সিস্টিং সেলসম্যানরা আছে তাদের বড় পার ইউনিট তারা $10 পাবে। আমি ফিক্সড কস্ট দিলাম, তুমি পার ইউনিট দাও, তুমি $10 নিয়ে যাও। $500 তো আমি পাচ্ছি, তুমি পার ডলার থেকে পার ইউনিট $10 নিয়ে যাও। সে ফর এক্সাম্পল আমি আমার ফিক্সড কস্টটা না করে ভ্যারিয়েবল কস্ট ঠিক করে দিলাম, তখন বললাম যে আমার 500 ইউনিটে 580 ইউনিট হওয়ার পসিবিলিটি হাই আছে। হ্যাঁ, এখন এই স্ট্র্যাটেজিটা কি ভালো না খারাপ কিভাবে বুঝবেন? একই ফর্মুলা ইউজ করবো আমরা। সেলস কত ছিল আমার? 580 বললাম না? আচ্ছা, লিখতে গেলে টাইপ হচ্ছে 500 ছিল 2.5 লাখ, রাইট? 580 2,90,000, রাইট? ডাইরেক্ট কন্ট্রিবিউশন মার্জিন চলে যায় 1,20,000, 1,10,000, 200, রাইট? কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ করলো আমার, রাইট? আমার ফিক্সড কস্ট তো আর বাড়লো না, তাই না? আর প্রফিট কত আসলো? 30,000 20। তো তখন সিএফও কি বলবে? স্যার অ্যাডভার্টাইজিং করেন না, আপনি এক কাজ করেন যে সেলসম্যানরা আছে তাদের বলেন 10 টাকায় তুমি কমিশন নিয়ে যাও। হ্যাঁ, 10 তুমি একটা ইউনিট বিক্রি করে তুমি $10 নিয়ে যাও আমার থেকে। উনি কি বলবো, তাহলে আমার $3,20,000 ইনক্রিজ করবো, রাইট? যে আমি তো বললাম যে আমার তাকে তো আমি 30,000 টাকা বেতন দিচ্ছি ধরো, হ্যাঁ বললাম প্লাস তুমি আমার সেলটা বিক্রি করো বা তুমি এটা $10 ইউনিট, ওখানে তোমার কোনো স্যালারি নেই না, আমি ইউনিট বিক্রি করো পার ইউনিট তুমি $10 নিয়ে যাও। স্যার এটা কোন কোম্পানি প্র্যাকটিস করে? অনেক কোম্পানি প্র্যাকটিস করো, চেইন মার্কেটিং বেশি করে স্যার। যেই করে যা আচ্ছা যা আপনি ইচ্ছা করুন, আমরা যে আমার বুঝি আপনাদের বুঝে না, আপনারা ইমপ্লিমেন্ট করুন। অনেক কোম্পানিতে আছে সেলস সেলস কমিশন অনেক কোম্পানিতে আছে। এক্সপেন্সিভ আছে তো। আমি আমারটা দিয়ে করি, আমি বলি তোমার $70,000 সেল করো, $70,000 সেল করলে তুমি 30,000 টাকা বেতন পেতেছো, $70,000 উপরে যা সেল করবা পার লাখ তোমাকে আমি এত করে এটা কমিশন দিয়েছি। হ্যাঁ, দিয়ে দিব। তো ওরা তো বলে 70,000 টাকা, আমি ওই কমিশনটা না দিই, ওরা 70,000 সেল করে ওরা রিল্যাক্স, আমার তো হয়ে গেছে, আমার টার্গেট মিট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি বলি 70,000 এর উপরে তুমি যদি যাও, একটা ল্যাবস করে দিই, তুমি এত টাকা ইনসেন্টিভ পাও, 5,000 টাকা 10,000 টাকা যা পাও ইনসেন্টিভ পাও, আমার সমস্যা নেই। আমি যদি $100 সেল করি আমার 8,000 টাকা আসে, রাইট? আমি ধরে নিই এই 8,000 টাকার মধ্যে 20% আমার প্রফিট, এই আমার কন্ট্রিবিউশন মার্জিন ধরে নিই, 8,000 টাকা 20% যদি আমার কত 1,600 টাকা। এখন তারা যদি আমি বলি 1,600 টাকা থেকে আমি তোমাকে 200 টাকা দিয়ে দিব, হ্যাঁ আমার সমস্যা নেই, আমার 1,400 টাকা লাভ হচ্ছে, তাই না? না তোমরাও পাও আমিও পাই, দুজন মিলে সমস্যা নেই। এভাবেই আমার স্ট্র্যাটেজি হয়ে গেল। বুঝে গেছি এটা?
আচ্ছা এখন এরকম আমি তো ইজি তো দিব না পরীক্ষাতে, আমি এটা এরকম করে দেব। সব মিলে ঝুলে দেবো একসাথে, ইজি দেওয়া যাবে। মিলান স্যার আলাদা এই জন্য আপনাকে যখন যদি কখনো জিজ্ঞেস করে তখন তো আপনি আওয়াজ যাবেন। আচ্ছা এখন মনে করেন যে বললো যে আমার বললাম যে আচ্ছা একটু কনসেন্ট্রেট প্লিজ। আচ্ছা এখন বললাম যে আমি আমার সেলস প্রাইস কমাই দিব 20 টাকা, 20 টাকা সেলস প্রাইস কমাই দাও। অ্যাডভার্টাইজিং বাজেট $15,000 বাড়াও, তাহলে আমার সেলস বাড়বে কত? 50 থেকে 6,500। ভেরি ভেরি অ্যাগ্রেসিভ মার্কেটিং করলাম, ভেরি অ্যাগ্রেসিভ গেল, অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি করলাম। আবার কি কোয়ান্টিটি সেল বাড়ানোর জন্য হ্যাঁ বাড়ানোর জন্য বললাম যে ঠিক আছে এক কাজ করো, এখন ইকোনমির অবস্থা খারাপ, হ্যাঁ আমার মার্কেট সেনসিটিভ, মার্কেট প্রাইস সেনসিটিভ মার্কেট, প্রাণ বিক্রি করছে 15 টাকায়, হ্যাঁ আমি নতুন বানালাম ওরা 10 টাকা পাবো, কারণ প্রাণ এখানে সে ফর এক্সাম্পল প্রাণ 25% লাভ করতেছে, আমি এত লাভ দিব, আমি প্রাণ রেখে শেষ করতে হবে মার্কেটটা, কারণ আমার নতুন মার্কেট, আমার নতুন প্রাণ, প্রাণের মার্কেট শেষ করবো 15% প্রফিট করবো, ডাজন্ট ম্যাটার, কিন্তু আগে প্রাণটা সরব, ঠিক আছে? সো এটা এই কাহিনী খেলবো যে যেহেতু ইকোনমি এখন খারাপ, আমার মার্কেটটা প্রাইস সেনসিটিভ মার্কেট, আমি প্রাইসিং কমাই দিলাম, 20 টাকা ইউনিট করলাম, 500 টাকা ইউনিট ছিল আমার বাইকের, এখন আমি $20 কমাই দিলাম, 480 করে দিলাম। আমরা অ্যাডভার্টাইজিং বেশি করলাম $15,000, আমার সেলস হলো 50 থেকে 650। আমি কি স্ট্র্যাটেজি নিব? হিসাব করে দেখতে হবে এক্স্যাক্টলি, হিসাব করে দেখতে হবে মেইন কথা। কি হলো? হ্যাঁ আমি স্ট্র্যাটেজি নিব, $2,000 এক্সেস হ্যাঁ রাইট? 2020 আছে কিভাবে করলাম ম্যাডাম, কিভাবে করলাম? তদম সাহেব, 600 তদম সাহেবের নামটা আমার মনে থাকতে হবে, কেন বলেন জানেন? ওনার নামে একটা জায়গা আমি ইনভেস্ট করছিলাম, একটু ভালো বস ছিল তাই। ওনার নাম পেছনে আমার মনে থাকে। অ্যাটেন্ডেন্স রাখবেন, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে তো। লসের কথা মনে থাকে হ্যাঁ স্যার, লসের কথা মনে থাকে না লাভ হলো তখন মনে থাকে। আচ্ছা এখন মনে করে এখানে কি হলো, আমার $650 হলো, সরি $650 ইউনিট হলো, আমার পার ইউনিট সেল কত করলাম? 480। 500 ছিল না, 480 টাকা আমি দিলাম, আর 580 দিয়ে $200 মারলাম, রাইট? আমার অ্যাডভার্টাইজিং 15,000 খরচ করলাম, দেখলাম কি আমার 2,000 টাকা লাভ হয়। তো আমি কেন করবো? আমি দেখলাম আমি প্রাণটাও শেষ করতে পারলাম, আমার কম্পিটিটরদেরও কমায় ফেলতে পারলাম, আমি লাভও হলো, মার্কেট শেয়ারও বাড়লো, আমার প্রফিটও বাড়লো, তো ডেফিনেটলি কম, রাইট? আবার পরে দেখা যাবে মার্কেট শেয়ার যখন ইভেন হয়ে গেছে তখন দাম বাড়ায় দিলেও আবার তখন অন্য স্ট্র্যাটেজি করবো, হ্যাঁ অবশ্যই তখন অন্য প্রাণ তো চলে গেল, প্রাণ ধরে এই মার্কেটে খাওয়া নাই বাদ হয়, প্রোডাক্ট বন্ধ করে তখন পুরো মনোপলি আমার, তাই না? তখন আমি কি আচ্ছা $5 বাড়াও, $2 বাড়াও, এরকম আস্তে আস্তে 2-1 বাড়াও, স্যার এই বড় বড় গেম কোম্পানিগুলো এই কাজই করছে এটাই করে। দিস ইজ হাউ ইউ প্লে দ্য গেম। 160 টাকা আপনার এত রেসিডেন্টাল এরিয়া, বসুন্ধরায় এত হিট করলো কেন? বসুন্ধরা আশেপাশে তো রেসিডেন্টাল এরিয়া আছে, এই যে এখন আর থেকে আত্মানগর হিট করলো না, কিভাবে হিট করছে? কেমনে গেল? ইস্ট ওয়েস্ট গেল না? একটু দূরে হাতির ঝিলে স্যার, ভেরিয়েবল এক্সপেন্সটা 1.5 লাখ টাকা, 2.5 লাখের পর এটা কিভাবে বুঝতে স্যার এটা জি ভেরিয়েবল 500 টা 200 দিয়ে মাল্টিপ্লাই করে 200 টাকা করে ভেরিয়েবল কস্ট 200 ছিল আমার এটা, তাহলে 500 টা আপনি এই 1.5 লাখ টাকা একটু ডিভাইড করুন তো, কত আসে দেখো, আমি 200 এস্টিমেট করি 380 স্যার 300, তাহলে 300 আমি জাস্ট 200 আমি নিজে মাথা শুনতে 500 কে গুণ করলে 1.5 লাখ ভেরিয়েবল এক্সপেন্স 500 300 লে, হ্যাঁ তো এটা 300 ছিল, 1.5 লাখ তাহলে 1.5 লাখ। কিন্তু এটার ক্ষেত্রে আচ্ছা সরি কন্ট্রিবিউশন মার্জিন ছিল 200, কন্ট্রিবিউশন মার্জিন 200, 500 দিয়ে 200 মাল্টিপ্লাই করেন 1 লাখ আসে না, তো কন্ট্রিবিউশন মার্জিন ছিল 200, সরি আমি একটু মিক্স আপ করে দিয়েছি, কিন্তু বুঝছেন তো জিনিসটা? না স্যার ক্লিয়ার না আচ্ছা, বলুন। ভেরিয়েবল এক্সপেন্সটা কিভাবে 1.5 লাখ আসলো 1.5 লাখ কিভাবে আসলো? আপনার ভ্যারিয়েবল কস্ট অফ পার ইউনিট ছিল কত? $300 বলেন না, 300 300 করে 300 × 500 করেন, হ্যাঁ 1.5 লাখ 1.5 লাখ আসলো, এটাই তো। আর কোনটা? এখানে এটা কথা বলছি, এইখানে ও এটার কথা বলছি 195, মানে আপনার 650 মানে 650 ইনটু 300 করেন, কত আসে? কত আসে? 300 1 লাখ কত লোক? ওই 1 লাখ টাকা ঠিক আছে। 1 লাখ 95 না? জি স্যার ওইটাই আমার ভ্যারিয়েবল কস্টে কিন্তু আমি হিট করি, হ্যাঁ আমার ইউনিট সেল বেড়ে গেছে,
650 ইউনিট বানাতে আমরা দাম প্রাইসের দাম কমাই দিছি আর কিন্তু আমার কোয়ালিটি একই রাখছি কোয়ালিটি একই রাখছি আমার ওই যে বাটার কমাই নেই এই একই বাটার রাখছি হ্যাঁ ওই একই ইউনিট আছে বুঝে গেছে এইটা হলো কি ইনস্ট্যান্ট আপনি যখন যদি 2 মিনিটের মধ্যে আপনার ডিসিশন নিতে হয় এই ক্যালকুলেশনটা আপনার করা ঠিক আছে এটা বুঝছেন স্যাররা জি স্যার এটা স্যার ইয়েতে দিয়ে দিন স্যার আজকে আরো আমি দিছি না এটা আমি সব দিয়ে দিছি তো ক্লাস আগে দিই আমরা ফাইনাল আগে আমি সবগুলো স্লাইড আবার দিব কারণ অনেকে পরে জয়েন করে বা বুঝে পায় না আপনারা তো কত 4 and 5 তাই না আজকে 5 শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওই একই কথা হ্যাঁ একই কথা একই রকম ম্যাথস করে দিচ্ছি এখানে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন হ্যাঁ কারণ আপনারা কারণ আলটিমেটলি আমি কিন্তু পরীক্ষাতে আপনাদের এরকম ম্যাথস দেব হ্যাঁ এই ব্যাচগুলো দিব এগুলো 5 মার্কের ম্যাথস থাকবে হ্যাঁ যে 5 মার্কের ম্যাথসগুলো থাকবে এরকম করে দিতে তো আপনাদের বিভিন্ন সিনারি আমি দিয়ে দিই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড বেটার আচ্ছা এতক্ষণ আসলাম যে আমরা কিভাবে ডিসিশন নিব রাইট এখন আমি যে একটা কোম্পানি স্টার্ট করব আমি জানি আজকে একটু বেশি করে ফেলছি কিন্তু একটু ফাস্ট যেতে হবে কারণ আমাদের আসলে ফাইনালটা চলে আসছে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে এখন মনে করেন যে আমরা যে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব হ্যাঁ আমার বাটার বান ছিল এখন আমি জেলি বান বানাবো হ্যাঁ এখন জেলি বান বানানোর জন্য আমার সেল কত করতে হবে আমি কিভাবে ক্যালকুলেট করব আমার ব্রেক ইভেন পয়েন্ট যেমন ইনভেস্টমেন্ট তোলার জন্য আমার কতটুকু করতে হবে দুইভাবে আপনি ব্রেক ইভেন যেতে পারেন একটা আছে ইকুয়েশন মেথড একটা আছে কন্ট্রিবিউশন মার্জিন মেথড আচ্ছা ইকুয়েশন মেথডে ম্যাথসে কে ভালো ছিলেন ইঞ্জিনিয়ার সাহেব আপনার ম্যাথসে ভালো হওয়ার কথা ইঞ্জিনিয়ার সাহেব শুধু পোস্টার বানাতে হবে আচ্ছা আপনারা আমি মনে আছে নাকি একটা ম্যাথ শিখতাম y = mx + c মনে আছে এই ইকুয়েশনটা কারো y = mx + c এই ইকুয়েশনটা আমরা ইউজ করি ব্রেক ইভেন অ্যানালাইসিস এখন স্যার বাদ দেন স্যার আসল কথা হয়ে যাবে এটা বেশি ঝামেলা আসল কথা হচ্ছে এইভাবে এখন বা এই ইকুয়েশন দিয়ে আমি আরেকটা জিনিস বের করতে পারি হ্যাঁ যে আমি যদি $40,000 প্রফিট করতে চাই এখন আমার যে এমডি সে একটু লোভী সে বললো যে আমি 40,000 প্রফিট করবো আমার কত সেলস করতে হবে 40,000 প্রফিট করার জন্য সেটাও বের করা যাবে এই ইকুয়েশনে ভেরি ইজি ইকুয়েশন ভ্যারিয়েবল কস্ট আপনার যে ইকুয়েশন মেথড যেটা আছে ভ্যারিয়েবল এক্সপেন্স প্লাস ফিক্সড এক্সপেন্স প্লাস প্রফিট হ্যাঁ ব্রেক ইভেন পয়েন্টে প্রফিট আমার কি থাকবে জিরো থাকবে না জি সো ওভাবে দিয়ে আমরা আপনার অ্যানালাইসিসে যেতে পারি বা আমি জাস্ট সিম্পলি দেখাই দিই আচ্ছা এটা দেখেন ওই যে বললাম যে ভ্যারিয়েবল কস্ট 300 ছিল সরি কন্ট্রিবিউশন মার্জিন 200 ছিল এখন আমি একটু আগে কি দেখলাম যে দেখলাম যে আমার সেলস ছিল $500 ভ্যারিয়েবল কস্ট ছিল আমার $300 এন্ড কন্ট্রিবিউশন মার্জিন ছিল $200 এখন আমি এটা পার্সেন্টেজে কনভার্ট করি $200 এর আপনি 40% প্রফিট বের করছেন না সরি কন্ট্রিবিউশন রেশিও বের করছেন 40% মানে সেলস এর 40% তাই না তো সেলস কে যদি আমি 100% ধরি ভ্যারিয়েবল কস্ট 60% আর কন্ট্রিবিউশন মার্জিন 40% সেটা আমি এখন ইকুয়েশনে ফেলে অথবা আমি আপনার এটাতে আবার ইকুয়েশনে ফেলতে পারি এটাতে ফেলতে পারি এখন কোম্পানি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ইউনিটেও জিজ্ঞেস করতে পারে কত ইউনিট সেল করতে হবে আমার অথবা কত টাকা সেল করতে হবে এর জন্য আমরা পার্সেন্টেজে যেতে পারি ডলারে যেতে পারি যদি ডলারে যাই তাহলে ইউনিটটা বের করে ফেলতে হবে আর যদি পার্সেন্টেজে যাই তাহলে আপনার ডলার অ্যামাউন্টটা বের করতে হবে আমি দেখাই ফার্স্ট এই মনে করেন ডলার আচ্ছা আমি এটা জাস্ট লিখে রাখি সেলস প্রাইস ছিল আমার 500 ভ্যারিয়েবল কস্ট ছিল আমার 300 ফিক্সড কস্ট ছিল আমার 80,000 আর আমার কন্ট্রিবিউশন মার্জিন ছিল আপনার 200 রাইট আচ্ছা এটা লিখে এখন দেখেন নেক্সট লাইন দেখেন আমি ইকুয়েশনটা এভাবে এই যে y = mx + c বলছিলাম একটু আগে জি আমি এখন কোয়ান্টিটি বের করব কত কোয়ান্টিটি আমার বের করতে হবে টু মেক এ টু গো ইনটু দ্য ব্রেক ইভেন পয়েন্ট রাইট ফার্স্টে আমি এই যে y = mx + c মনে আছে না জি এটা মনে একটু আগে y টা হবে আমার 500 মানে সেলস ঠিক আছে সেলসের সাথে আমি q দিয়ে দিলাম কোয়ান্টিটি কত কোয়ান্টিটি লাগবে
রাইট mx টা হলো আমার ভ্যারিয়েবল কস্ট 300 কিউ রাইট আর আমার 80 হচ্ছে আপনার কনস্ট্যান্ট এটা সি এই পার্টটা বুঝছেন হ্যাঁ আপনি বুঝছেন ৮০,০০০ আমি জিরো আমার প্রফিট জিরো হ্যাঁ কারণ আমার ব্রেক ইভেন আছে রাইট এখন এখান থেকে আমি কিউটা বার করতে পারবো না জি কিউটা কিভাবে বের করবেন স্যার এই যে 500 200 কিউ রাইট হ্যাঁ 200 কিউ সমান ৮০,০০০ 80,000 কিউ ইকুয়ালস টু কত 400 আমি বলতে পারি স্যার 400টা বাইক বিক্রি করলে আপনি ব্রেক ইভেনে যাবেন রাইট বের করে ফেললাম না জি এটা ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট কারণ আমার প্রফিট জিরো রাইট এখন এখানে বললেন যে আমার যে ডিরেক্টর সে বললো যে না ফাহাদ আমার $20,000 প্রফিট করতেই হবে 20,000 মাল্টিপ্লাই করে দেন ঠিক আছে 20,000 মাল্টিপ্লাই সরি অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে এই 80,000 টাকা কত হবে 1 লাখ 1 লাখ হয়ে গেল রাইট তাহলে আমার 500 বাইক রাইট 200 ডিভাইড বাই 1 লাখ 1 লাখ ডিভাইড বাই 200 500 বাইক আমি বললাম স্যার আপনি যদি 2 লাখ $20,000 প্রফিট করতে চান আপনার 500 বাইক বিক্রি করতে হবে 500 বাইক বিক্রি করলে আপনি $20,000 হিট করতে পারবেন কিন্তু আপনার এগুলা এই 80,000 ফিক্সড কস্ট রাখতে হবে এবং এটা ফিক্সড কস্ট রাখতে হবে এটা করে আপনি যা ইচ্ছা করেন আপনার 20,000 প্রফিট করার জন্য আপনার 500 বাইক বিক্রি করতে হবে এই পার্টটা বুঝছেন আর কিভাবে আমি প্রফিটটা ক্যালকুলেট করলাম এটা গেল আমার ইকুয়েশন পার্ট এই গেল আমার ইউনিটে ঠিক আছে যদি আমাকে বলে কত ইউনিট আমার বিক্রি করতে হতে পারে রাইট এখন মনে করেন যে যারা গার্মেন্টসে আমরা কাজ করি হ্যাঁ বা যারা আমরা এই আমি যেমন ইউনিটে আমার ব্রেক ইভেন আমি বের করতে পারবো কারণ আমার বিভিন্ন টাইপের ইউনিট হয় হ্যাঁ কোন ইউনিট আমার একরকম প্রোডাক্ট বিভিন্ন রকমের বক্স হয়েছে আর হয়ে গেছে গুড আফটারনুন এখন মনে করেন আমার বিভিন্ন টাইপের ইউনিট হয় এখন আমার বের করতে হবে ডলার অ্যামাউন্ট কিভাবে বের করবো আমি সিম্পলি ভাবে রাখবেন আমার এটা কত 100% রাইট সেলস 100% কন্ট্রিবিউশন মার্জিন ছিল আমার কত 40% আর ভ্যারিয়েবল কস্ট ছিল আমার 60% স্যার এই পার্সেন্টগুলি ক্লোরাইড দিচ্ছে মানে না, আপনি বের করে নিন। এই যে ভাই এটা ডিভাইড বের করেন ওটা ডিভাইড বাই 500 কত আসে সেলস আর কন্ট্রিবিউশন মার্জিন ভাগ করে হ্যাঁ কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস আপনার 40% এসে পড়বে আমি পরীক্ষাতে বলবো যে হোয়াট ইজ দ্য ইউনিট এন্ড হোয়াট ইজ দ্য প্রাইস এন্ড অ্যাট হোয়াট ডলার ভ্যালু দুইটাই জিজ্ঞেস করতে পারি 40 সিম্পলি যখন আমি যদি ইউনিট জিজ্ঞেস করি হ্যাঁ তখন ডলার ভ্যালু ইউজ করবে পার ডলার ভ্যালু ইউজ করবে ঠিক আছে যখন আমি বলবো আমাকে ইন ডলার আমার ব্রেক ইভেন কত ইন ডলার আমার টাকাতে আমার ব্রেক ইভেন কত টাকা কামালে আর ব্রেক ইভেন যাবে বা কত টাকা সেল করলে আমার ব্রেক ইভেন যাবে তখন আপনি এটা বের করবেন 500 বাই সেল করলে আপনি ব্রেক ইভেনে যাবেন রাইট আমি ডলার অ্যামাউন্ট ইউজ করছি ঠিক আছে পার ইউনিটে ডলার অ্যামাউন্ট ইউজ করছি এখন আমি যদি জিজ্ঞেস করি যে আমার আরো সিম্পলি ইজি করা হ্যাঁ যে আমি যদি এখন আমি বলতে পারি যে আমার কত ডলার বিক্রি করলে আপনি সেল পাবেন হ্যাঁ কত ডলার আজ বলতে স্যার এটা তো 500 টাকা দিন একটু মাল্টিপ্লাই করে দিই তাহলে তো এসে যাবে তাই না কিন্তু এটা হয় যখন আপনার সবগুলো প্রোডাক্ট সেম থাকে রাইট একই রকম প্রোডাক্ট সিমিলার প্রোডাক্ট কিন্তু আপনি যদি ডিফারেন্ট প্রোডাক্ট থাকে তাই না ডিফারেন্ট রকম প্রোডাক্ট থাকতে পারে এখন আমার যে কার্টুন বিক্রি করি কার্টুন সাইজ তো আমার ডিফারেন্ট পাই আমি এখন কোয়ান্টিটি হিসেবে রাখতে পারি তাই না তখন আমি ডলার অ্যামাউন্ট তখন যখন ডলার অ্যামাউন্ট চাবো তখন এই পার্সেন্টেজটা ইউজ করবো সেলসে কত সেলসের পুরোটা আমার এক্স হবে রাইট সেলস তো 100% তাই না জি আমার ভ্যারিয়েবল কস্ট কত পার্সেন্ট 60% 160x রাইট আমার ফিক্সড কস্ট কত 80,000 তাই না তো আপনার কন্ট্রিবিউশন মার্জিন এটা আমি এইটা মাইনাস রেখে করলে আমার কন্ট্রিবিউশন মার্জিন এসে পড়ে না 140x রাইট close to 80,000 therefore x equals to কত
কত আসে 200,000 আমি বলতে পারি যে স্যার আপনি যদি $2 লাখ সেল করেন তাহলে আপনি ব্রেক ইভেনে রিচ করবেন, রাইট? এখান থেকে কি বুঝলেন এই ইকুয়েশন থেকে? আপনি পুরো ইকুয়েশন করার দরকার আছে? পুরোটা ইকুয়েশন করার দরকার আছে? পুরো ইকুয়েশন করার তো দরকার নাই। সিম্পলি এই ইকুয়েশনের একটা ছোট মেথড হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন। তাই তো বললাম, তাই না? তাই করলাম না? 40% কি আমার কন্ট্রিবিউশন মার্জিন ছিল না? ফিক্সড কস্ট 80,000 টাকা ছিল না? ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন করলে তো হয়। বলুন স্যার এত বলা লাগা দরকার নেই। এই কাজটা করলাম না? আমি যদি আপনাদের ব্রেক ইভেন পয়েন্ট জিজ্ঞেস করি সিম্পলি ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন করে দিই। আমি কিন্তু যদি ফার্স্টে কথাটা বলতাম অনেকে কনফিউশন হবে, এর জন্য এত দুনিয়ার কথা বলতেছে। এটা বুঝছেন? লাস্ট টাইম একটা কুইক ব্রিফিং দিয়ে দিচ্ছি যাতে ইজি হয় বিষয়টা। এখন দেখেন এই মেথডটা দেখেন, এটা সিম্পল। যে এতক্ষণ যে এত কথা বললাম, হ্যাঁ এত কথা সিম্পল হিসাব। আমি যদি বলি ব্রেক ইভেন পয়েন্ট বের করেন, এখন আমি জিজ্ঞেস করবো ব্রেক ইভেন পয়েন্ট বের করেন ইন ইউনিট, মানে কতগুলো ইউনিট সেল করে। ইউনিট মানে কোয়ান্টিটি, কতগুলো কোয়ান্টিটি সেল করলে আপনি ব্রেক ইভেনে রিচ করবেন। সেই টাইমে আপনি কি করবেন? ডলার ফিক্সড কস্ট ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। পার ইউনিট। পার ইউনিট। মানে আপনি এখানে ডলার ভ্যালু ইউজ করলেন, টাকার যে ইউনিটটা সেটা ইউজ করলেন টু ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিটস। ঠিক আছে? যদি জিজ্ঞেস করি ব্রেক ইভেন পয়েন্ট কত টাকা সেল করলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আমি রিচ করব, একটা হলো কত কোয়ান্টিটি সেল করলে, একটা হলো কত ডলারে সেল করলে। ওকে, ডলার কি হবে? ডলার কি হবে? ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম রেশিও, যেটা আমি একটু পার্সেন্টেজে দেখালাম আপনাদের, সেই পার্সেন্টেজ। এই স্লাইডটা, এটা কত নম্বর স্লাইড? এটা 43 নাম্বার স্লাইড। ঠিক আছে? এর আগে 42 স্লাইড যেগুলো ছিল সিম্পলি সেটাই বলবো। ম্যাম যেমন আড়াই গেছে না? বলো ম্যাম। আমি স্যার এখনো ওই ইয়াটা বুঝি নাই স্যার। বুঝতে বুঝি নাই? মানে পার্সেন্টেজটাই বুঝি নাই। পার্সেন্টেজে বুঝেন নাই? আপনি সেলসটাকে 100% ধরবেন। ঠিক আছে? সেলসের কত পার্সেন্ট আপনার কন্ট্রিবিউশন রেশিও সেটা বলেন। যে আপনার সেলস যদি হয়, আমি আপনাকে ইজিলি দেখেন, সেলস যদি হয় 100 টাকা, ঠিক আছে, ভ্যারিয়েবল কস্ট যদি হয় 40 টাকা, হ্যাঁ, আপনার কন্ট্রিবিউশন মার্জিন কত? 60 টাকা, তাই না? মাইনাস করবেন, 60 টাকা আসলো। এটা এখন আপনি পার্সেন্টেজে নেন। এটা পার্সেন্টেজে নেবেন কি হবে? 60 টাকা ডিভাইড বাই 100 টাকা। হ্যাঁ, কত আসে? 60% আসে না? হ্যাঁ, এটা বের করবেন যখন আমি আপনাকে বলবো ডলার অ্যামাউন্ট আমাকে কন্ট্রিবিউশন মার্জিন দেন। বুঝছেন? আর যদি বলি যে কত ইউনিটে দিবেন, তখন এত হিসাব করা দরকার নেই। তখন 60 ডিভাইড বাই 100 করে দিলে আমি খুশি। বুঝছেন? তখন আর পার্সেন্টেজ বাড়বে। এত বুঝে গেছে? ইজি ছিল? কেন ইজি ছিল না? প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইজি হবে। কিন্তু রিয়েল লাইফে যখন ভ্যারিয়েবল কস্টটা বের করতে হবে, ঘামটা ছুটাবে। বুঝে কথা হবে। ওই ভ্যারিয়েবল কস্টের মধ্যে কেন লাগবে? দূর বাদ না। কই কথা হবে? না, ভ্যারিয়েবল কস্ট যখন বের করতে হয় আপনার, কারণ ভ্যারিয়েবল কস্ট অনেক অনেক শুনতে ভ্যারিয়েবল কস্ট ওর এটা কোনো ব্যাপার না, 10-12টা থাকে মেরা দেয়, তাই না? কিন্তু যে যখন বোর্ড দিয়ে গেল যে মার্কেট বাড়াবো নাকি, আমি মনে মনে বলি বাড়ান না, বাড়তেন যা আছে তাই থাকে, বাড়ানো দরকার কি, আমার কাজ বেড়া যাবে এটাই। ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অনেক এটা সলভ করতে পারবেন? এটা সলভ করতে পারবেন। আচ্ছা, এটা সলভ করতে পারবেন? লাস্ট। আচ্ছা, এটা কাজ হয়, এগুলা আর 5 মিনিট বাকি আছে, আমি টাইম ওয়েস্ট না করি আর।
আপনারা এই কয়েকটা ম্যাথস আছে এগুলো আপনারা সলভ করবেন প্লিজ। হ্যাঁ, আর এগুলো আপনাদের কি বলে ফাইনাল ডায়াগোনালে হেল্প করবে। ফাইনাল ডায়াগোনালে এখানে বেশি ম্যাথস কারণ এখানে বেশি ম্যাথস আমি দিব, রাইট? পরের যেগুলো কথা আছে একই কথা, একটু আগে যে দেখালাম আপনাদের যে ইকুয়েশনটা আমি প্রফিট যদি অ্যাড করতে চাই কত আসে, কত বাইক বিক্রি করতে হবে সেটা আসে। তারপর পরের সব ম্যাথস গুলো এইটা। আচ্ছা, এখানে আপনাদের স্লাইডস 55 পর্যন্ত থাকবে, ঠিক আছে? আর এই টোটাল 82টা স্লাইডস আছে, কিন্তু পুরো 82 স্লাইড আপনার করতে হবে না কারণ এখন এই মার্জিন অফ সেফটি এত নাই। ওটা আমি যদি অ্যাডভান্স অ্যাকাউন্টিং নেন তখন দেখাবো। আপনার স্লাইড নাম্বার 55 পর্যন্তই থাকবে এই চ্যাপ্টার। ওকে, আচ্ছা, একটা কুইজ দিতে হয় না? একটা কুইজ তো বাকি আছে, ওটা একটু অনলাইন নিই।